জি জি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের তথ্য ক্লাস পর্ব শুরু করছি। আজ আমরা আলোচনা করব ফিউচারিজম শিল্প আন্দোলন। শিল্প আন্দোলনটা আসলে কি, এই জিনিসটাকে জানা। শিল্পকলাকে টিকিয়ে রাখা, শিল্পের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে আন্দোলন করা হয়, সেটা হলো শিল্প আন্দোলন। শিল্পকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া এবং সামনের দিকে এর এগিয়ে নিয়ে যাওয়া, যেন শিল্পকর্ম শেষ না হয়, তারই জন্য এই শিল্প আন্দোলন। আবার কিছু কিছু শিল্প আন্দোলন আছে এরকম, যে দেশে এক অরাজকতা চলছে, শিল্প সত্তা ধ্বংসের মুখে, তখন এই এই শিল্পীরা আপনার এই রাজনৈতিক হোক বা সামাজিক অর্থনৈতিক যে কোনো ভাবে হোক, যে কোনো সমস্যা হোক না কেন, শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে কিন্তু আন্দোলন করে। অন্যরা যেমন আপনার লাঠি সোঁটা নিয়ে একবার আহ, রাস্তায় নেমে পড়ে, কেউ গাড়ি ঘোড়া আগুন ধরিয়ে দেয়, এই বিভিন্ন রকমের মনে করেন যে অশান্তি অরাজকতা সৃষ্টি করে, কিন্তু শিল্পীরা ওইসব করে না। শিল্পীরা আন্দোলন যখন করে তখন কি করে, তাদের শিল্পকর্মের মাধ্যমে একটা শিল্পকর্ম তৈরি করলো, স্বাভাবিকভাবে যেটা হওয়ার দরকার সেটা না করি, সে একটু প্রতিবাদ স্বরূপ মনে করেন যে ভিন্ন টাইপের অঙ্কন করলো বা ভিন্ন ভিন্ন টাইপ ভাবে সে সেটা তৈরি করলো। সাপোজ মনে করেন যদি একটা ভাস্কর যদি শিল্প আন্দোলনে অংশগ্রহণ করে, তাহলে ভাস্কর্য স্বাভাবিক ভাবে মাথা উপরে থাকে এবং মনে করেন যে পা নিচের দিকে থাকে। এখন ভাস্কর কি করলো, ওই ভাস্কর্যের মাথাটা তার ঘাড়ে ঝোলাই দিল, মাথাটা ভেঙে ঘাড়ে ঝোলাই দিল, যে শিল্পকর্মের মাধ্যমে প্রতিবেদন জানাচ্ছে যে আজ সমাজ ব্যবস্থা থুপড়ে পড়ছে, ভেঙে পড়ছে, এটাকে কি করতে হবে, ঠিক করতে হবে। এটা একজন ভাস্কর, একজন চিত্রকর এটা কিভাবে উপস্থাপন করবে, একজন আর্টিস্ট, সে এটাকে কি আপনার স্বাভাবিক যে ভঙ্গিমা, মনে করেন যে আপনার একটা ছবি অঙ্কন করলো, সেই চিত্র অঙ্কন করলো, সেই চিত্র একটা ফিগারের হাত স্বাভাবিকভাবে কি করে, হাতটা মনে করেন যে স্বাভাবিক আপনার যে মাপ থেকে তা থেকে অনেক লম্বা করে দিল, হাতটা লম্বা করে দিল এবং সামনে কিছু টাকার বস্তা দিল। তাহলে কি টাকার লোভে তার হাতটা কি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তাহলে সে এখানে যে দেশে যে আপনার অর্থনৈতিক যে সমস্যা, যে অসাধু চক্র, তাদেরকে ফুটিয়ে তোলার জন্য সে কি করলো, এই হাতটা লম্বা করে দিল এবং সেই ফিগারের ভুঁড়িটা, পেটটা অনেক মোটা করে দিল, যে সুদ ঘুষ খেয়ে পেট অনেক ফোলাইছে, সে নিজে ডেভেলপ হচ্ছে, কিন্তু এটা সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। এভাবে কিন্তু শিল্পীরা বিভিন্ন উপায়ে এই শিল্প আন্দোলনে যোগদান করে এবং দেশ, সমাজ, জাতি সবার জন্য কাজ করে। আপনি হয়তো যখন রাস্তায় আন্দোলন করবেন বা কোনো জায়গায় আন্দোলন করবেন, তখন সেটা হয়তো মানুষ 2 বছর 5 বছর সাময়িক মনে রাখে, কিন্তু শিল্পীরা যে আন্দোলনগুলো করে, শিল্পীরা যে শিল্পকর্মের মাধ্যমে যেগুলো আন্দোলন করে, সেগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ টিকে থাকে। স্বাভাবিকভাবে যদি আপনি একটু চিন্তা করেন, প্রাগৈতিহাসিক সময়ে যারা আমাদের এই শিল্পকর্মগুলো তৈরি করছিল বা প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা, তারা কিন্তু বিভিন্ন কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হতো। তারাও কিন্তু তাদের যে নেতা ছিল, নেতার কাছে কিন্তু এরকম আন্দোলনের বিভিন্ন ইস্যু নিয়ে যাইতো, যে আমাদের এই হলো না কেন, সেটা হলো না কেন, ওটা হলো না কেন, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে যাইতো। কিন্তু সেটা সমাধান কোনোটা হয়েছে, কোনোটা হয়নি। কিন্তু সেটা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে। আবার এমনকি কেউ কেউ বলতে পারবে তাদের ভিতরে ঝগড়া হয়নি, দ্বন্দ্ব হয়নি, কলহ হয়নি, বিচ্ছেদ হয়নি, এটাও কেউ বলতে পারবে। তাহলে আমরা যে সামাজিক যে প্রেক্ষাপট, একসাথে বসবাস করতে গেলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এখন এগুলো নিয়ে কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ বিভিন্ন রকম লেগে থাকবে, কিন্তু সেটা মনে রাখার
বা সেটা মনে রাখে না কেউ, কিন্তু সেটা যদি আপনি এই শিল্পকর্মের পন্থায় বা শিল্পকর্মের মাধ্যমে সেটা প্রতিবাদ স্বরূপ আপনি উপস্থাপন করেন, দেখবেন সেটা যুগের পর যুগ থেকে যাচ্ছে। যেমন আপনার বিভিন্ন গুহা চিত্রগুলো দেখেন এখনো পর্যন্ত যুগের পর যুগ টিকে আছে, কিন্তু তারা সরাসরি যে কার্যক্রম গুলো করছিল, সরাসরি মনে করেন যে তাদের যে নেতা ছিল নেতার বাড়ি ভেঙে দিছে, সেটা কি কেউ মনে রাখছে বা তার কোনো চিহ্ন আছে? কোনো কিছু নেই। একমাত্র শিল্পকর্মের মাধ্যমে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। লিখিত ইতিহাস, শিল্পকর্ম এবং আপনার এই যে মানুষের যে ধারাবাহিকতা, প্রজন্মের পর প্রজন্ম যে একটা আপনার লিখিত যে এটা বলে আপনার আঞ্চলিক ভাষায় যে আপনার উপভাষা, উপভাষার মাধ্যমে বা কথ্য ভাষা, গল্প কাহিনীর মাধ্যমে যেটা আপনার সচরাচর প্রচারিত হয়, লোকশিল্পের একটা যেটা অংশ। এগুলো এইভাবেই এই আপনার চারুকলা, চারুশিল্প, এই শিল্প জগতের মাধ্যমে আপনি জানতে পারবেন। ফিউচারিজমের মূল মন্ত্র হলো অতীতের সব শিল্পকলা ফুরিয়ে গেছে। যখন এর আগে আরো অনেক শিল্প আন্দোলন আছে, আজকে আমরা ফিউচারিজম শিল্প আন্দোলন পড়ছি, এর আগে যে শিল্পকর্মগুলো ছিল তারা শিল্পকর্ম তৈরি করতে করতে মনে করছে এখন আর কোনো শিল্পকর্ম নাই, অতীতের সব শিল্পকর্ম শেষ, এখন আমাদের নতুন করে ভাবতে হবে। নতুন করে ভাবতে গেলে কি করতে হবে? আমাদের ফিউচারিজম, ভবিষ্যৎবাদ, ফিউচারিজম মানে ভবিষ্যৎবাদ, ভবিষ্যতের চিন্তা করতে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, অগ্রিম ভাবতে হবে যে এই বিষয়টা কেমন হতে পারে। এখন একটা মানুষ, তার বয়স 2 বছর, এখান থেকে 10 বছর পর সে কেমন হতে পারে, বা এখন এই পরিবেশটা এমন, এই পরিবেশটা 5 বছর পর কেমন হতে পারে। এই যে তাদের ভিতরে একটা কৌতূহল যে অতীতে আমরা সবকিছু গবেষণা করছি, সে সমস্ত শিল্পকর্ম আমরা উপস্থাপন করছি, তৈরি করছি, অঙ্কন করছি, এখন আমাদের শিল্পকর্ম নিয়ে ভাবতে হবে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমাদের এটা যেন টিকে থাকে। সেজন্য তারা এই সুদূর প্রসারী কার্যক্রম হাতে নেয় এবং তারা একের পর এক এই ভবিষ্যৎবাদী শিল্পকর্ম তৈরি করে। এই চিত্রকলার মূল বৈশিষ্ট্য হলো গতি, যে একটা শিল্পকর্ম বা একটা বিষয় বা একটা যে আপনার নির্দিষ্ট যে একটা গতি তারা নির্ধারণ করছে, যে এই জিনিসটা একটা জায়গায় থেমে থাকবে না, এর একটা নির্দিষ্ট গতি আছে, সে এত দূর যেতে পারে। এটা দ্বারা তারা তাদের শিল্পকর্মের মূল বিষয়বস্তুকে গতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ফিউচারিজম ছিল ক্ষণস্থায়ী, কিন্তু আধুনিকতায় এর নিশ্চিত প্রত্যক্ষ দুর্ধর্ষ অবদান আছে। এই যন্ত্র যুগের গতিবাদের রাজা তারা শরীর কিংবা যান্ত্রিক শক্তিকে চিত্রবাদ করতে চেয়েছিলেন তারা। এই যান্ত্রিক কিভাবে হলো? যে আমরা যে সাইকেলের দোকান, মোটরসাইকেলের দোকান, যেসব লোহা লক্করের দোকানগুলো আছে, এখানে দেখবেন ভাঙ্গাড়ি, ভাঙ্গাড়ির কিছু জিনিসপত্র এরা বিক্রি করে দেয়। যেমন মনে করেন যে একটা সাইকেলের চাকা, এখন সাইকেলের চাকাটা নষ্ট হয়ে গেছে, ওখানে যদি আপনি টিউ লাগান বা টায়ার লাগান, তারপরেও চাকাটা চলবে। তখন এই সমস্ত শিল্পীরা কি করলো, যে আপনার ওই সাইকেলের চাকাটা নিয়ে গেল, নিয়ে ওইটা দ্বারা গতি বোঝানোর জন্য একটা ভাস্কর্য তৈরি করে ফেললো। এভাবে তারা ফেলানো জিনিসপত্র দিয়ে, যে আমরা এর কাজ শেষ, বর্তমানের কাজ শেষ, এর আর অতীত কিছুই নাই, এটা ফেলে দিচ্ছে, এটা ভাঙাড়ি হিসেবে ফেলে দিচ্ছে, এর কোনো কাজ নাই। কিন্তু এই গতিটাকে ধরে রাখার জন্য, এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য, এটা ভবিষ্যতে কাজে লাগানোর জন্য, ভবিষ্যতে এটা কি কাজে লাগতে পারে, এটার কার্যক্রম শেষ নেই, এর ভবিষ্যতে আরো অনেক কাজ আছে, সেটাকে ফুটিয়ে তোলার জন্য তারা এই সমস্ত ভাঙাড়ি যে জিনিসপত্র এইগুলো নিয়ে তারা শিল্পকর্ম শুরু করে। এ সময়ের উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে আছে আম্বাত্ত বৈকাল। তিনি 1882 সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। তিনি ফিউচারিজমের একজন উল্লেখযোগ্য শিল্পী ছিলেন। রং ও রেখার মাধ্যমে ফিউচারিজম শিল্পকে আরো গতিশীল করে তোলে। তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছে থ্রি ওম্যান, দ্য সিটি রাইসেস। 2 টাকার শিল্পকর্ম বর্ণনা দিলেই হবে, যেহেতু আমাদের 10 মার্কের বেশি প্রশ্ন না। চিত্রটি 1910 সালে তেল রং মাধ্যমে অঙ্কন করা হয়।
এটিতে তিনজন নারী ফিগারের দৃশ্যমান, যার মধ্যে একজন বৃদ্ধ, দুইজন যুবতী। জানালা দিয়ে আলো আসছে, চিত্রটির রং ও আলোর ব্যবহারে বেশ উজ্জ্বলতা দেখানো হয়েছে। সিটি রাইসেসটা হলো তেল রং মাধ্যমে 1910 সালে চিত্রটি অঙ্কন করা হয়। শিল্পী চিত্রটিতে গতির প্রকাশ ঘটাতে চেয়েছেন, এর নিমিত্ত চিত্রটি তিনি গতিশীলতা ও আলোর বিশ্লেষণ ঘটাবেন। ছবিটি উদ্দাম তরঙ্গের মতো উড়ে যাচ্ছে যেন। তারপর জিয়াকোমো বালা। এই জিয়াকোমো বালা হলো আপনার ইতালির একজন নামকরা শিল্পী। তিনি মূলত চিত্রকর হিসেবে বেশি পরিচিতি লাভ করেন। এছাড়াও তিনি কবি, শিক্ষক হিসেবে বেশ পরিচিত ছিলেন। তার শিল্পকর্মের মধ্যে আছে স্ট্রিট লাইট আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ তো আপনারা সবাই জানেন এবং আপনারা নিজেরাই প্র্যাকটিস করেন। আর স্ট্রিট মানে রাস্তার সাইডে যে আলোগুলো ব্যবহার করা হয়, সেই আলোগুলো সে অঙ্কন করছিল। মানে স্ট্রিট লাইট, রাস্তার সাইডে যে ল্যাম্প পোস্ট দেওয়া হয় সেইগুলো সে অঙ্কন করছিল। এরপর ল্যান্ডস্কেপ, বিভিন্ন কালারের সমন্বয়ে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হলো আপনার কোন একটি নির্দিষ্ট জায়গা, ল্যান্ড, ল্যান্ড একটা ভূমি, ভূমির উপর কোনো একটা নির্দিষ্ট জায়গা সুন্দরভাবে ফুটিয়ে তোলা, সঠিক জায়গাটি সিলেক্ট করে সেইটুকু আপনার ফুটিয়ে তোলা। এরপর কার্লো কারা। কার্লো কারাও ইতালির একজন বিখ্যাত শিল্পী এবং আহ, তিনি একজন বিখ্যাত চিত্রকার হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। তার শিল্পকর্মের মধ্যে আছে দ্য সুইমার্স, মানে সাঁতার কাটছে এমন দৃশ্য তিনি অঙ্কন করেছেন। দ্য রেড হর্সম্যান, মানে আপনার এখানে লাল একজন ঘোড়া চালক, লাল একজন ঘোড়া চালককে এখানে দেখানো হয়েছে। তারপরে গিনো সার্ভেনি। গিনো সার্ভেনিতে ইনিও ইতালিতে জন্মগ্রহণ। সবগুলো ইতালি শিল্পী দিয়েছি ফিউচারিজমের, যাতে আপনাদের মানে কমপক্ষে হলেও যেন কোন দেশের শিল্পীরা মনে থাকে, যে ইতালি একবার মনে রাখতে যেন হয়। এই জিরো আপনার সেভারেনি কি করছে, সি ড্যান্সার। সি মানে সমুদ্রের ধারে। আপনারা যদি সমুদ্রে এখন ঘুরতে যান কক্সবাজার, তাহলে কি সেখানে গিয়ে একটা আনন্দ উল্লাস করেন না? তো এরকম সমুদ্রের ধারে উনি ঘুরতে গেছে, সেখানে গিয়ে দেখে যেরকম সমুদ্রের তীরে লোকজন খুব আনন্দ উল্লাস করছে, না নাচ গানে মগ্ন, সেই দৃশ্যটা তিনি ফুটিয়ে তুলছেন। মেমোরিজ অফ ট্রাভেল, ইনি ভ্রমণ করতে যে জিরো সিবারেনি হলো কেন আপনার ভ্রমণ করতে খুব ভালোবাসতেন এবং সেই ভ্রমণের আপনার ছবিগুলো তিনি স্মরণ করে রাখতেন এবং বাসায় এসে সেগুলো অঙ্কন করতেন, আবার সরাসরি সেই জায়গায় বসে অঙ্কন। এরপর লুইগি রুসলো। এর ছবিগুলোর মধ্যে আছে মেমোরিজ অফ নাইট, মানে এক রাতের দৃশ্য তিনি এখানে ফুটিয়ে তুলছেন। এবং টাওয়ার অফ ব্রিজ, ব্রিজের সাথে যে টাওয়ার থাকে সেটি, মানে ওই ইতালি শহরের বিখ্যাত বিখ্যাত যে আপনার টাওয়ার গুলো থাকে বা ব্রিজ গুলো আছে, সেই ব্রিজ গুলো এবং টাওয়ার গুলো তিনি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার চিত্রকর্মে। এগুলো নর্মাল। আপনি যদি এখন একজন নাম করা শিল্পী হন, এখন যদি বাংলাদেশের আপনি মনে করেন যে সংসদ ভবনের ছবিটা আঁকলেন, তা আপনি তখন তার নাম দেবেন কি, যে মেমোরিজ অফ সংসদ ভবন বা সংসদ ভবনের স্মৃতি। তা সংসদ ভবনের স্মৃতি, তো আপনি সংসদ ভবনটা অঙ্কন করছেন, দেখতে গেছিলেন, সেটা স্মরণ করে আপনি আঁকছেন, এটা সংসদ ভবনের স্মৃতি বা স্মৃতি সৌধের স্মৃতি বা জাদুঘরের স্মৃতি, এভাবে। তারপরে মনে করেন যে আপনি পদ্মা সেতুটা আঁকলেন, দা ব্রিজ অফ বাংলাদেশ, দা সেতু অফ বাংলাদেশ, এরকম যদি আপনি নাম দিয়ে দেন, তা আপনি যদি একদম নাম করা শিল্পী হয়ে যান, তাহলে তো সেটাই তো আপনার নামকরণ থেকে যাবে। এবং সবাই এরকম আমরা যখন পড়ছি, আপনাদের এই শিল্পকর্ম যখন পড়বে, যখন বলবে যে রাতিন, শিল্পী রাতিন চৌধুরী, তখন তো আপনার ওই রাতিন চৌধুরী শিল্পকর্ম দা সি অফ বাংলাদেশ, সি বিচ, সি বিচ, তো সি বিচ করে কক্সবাজার একটা ছবি এঁকে দিলেন, দিয়ে সি বিচ দিয়ে দিলেন। সি ডান্সার, তো সি ডান্সার কি কক্সবাজার ঘুরতে গেছেন, ওখানে একটা সি ডান্সার দিয়ে দিলেন, এরকম। বা টু ড্যান্সার, আপনার এখানে শুধু ড্যান্সার দিলে হবে, বা টু ড্যান্সার, ইয়েলো ড্যান্সার। ইয়েলো ড্যান্সার মানে কি, আপনি হলুদ রঙের নৃত্যরত কিছু ফিগার রেখে দিলেন, সেটা হলো ইয়েলো ড্যান্সার। এই যে আপনি শিল্পকর্ম তৈরি করছেন, তার নাম দিচ্ছেন, এগুলো কিন্তু হেভি একটা পাওয়ারফুল একটা জিনিস, যে এগুলো কিন্তু সচরাচর সবাই পারে না।
বা সবার ভিতরে এই জিনিসটা আসবে না, আপনার ভিতরে যেভাবে আসবে। পরিশেষে বলা যায় যে ইউরোপীয় চিত্রকলার ইতিহাসে 1906 খ্রিস্টাব্দ থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 8 বছর ছিল সৃজনশীলতায় পরিপূর্ণ। বিভিন্ন ধারার মধ্যে ফিউচারিজম নিজেদের গতিশীল ধারণা দিয়ে আলোক, মানে এখানে আলোকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, আলোকের মতো সমুজ্জ্বল ছিল। ফিউচারিজম 2 শতক পরে এই তারিখেই শুধু ইউরোপের শিল্প ইতিহাসে নব স্থান দেয়নি, বরং পরবর্তী শিল্প ধারা ও আন্দোলনগুলোকে নিজে গুণে প্রভাবিত করেছিল। তাহলে ফিউচারিজমের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তার সেই বৈশিষ্ট্যটা কি হলো গতি। ফিউচারিজমের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো গতি। এটা মনে রাখবেন, এই গতি কথাটা মনে রাখতে, দেখবেন যে অনেকগুলো আপনি লিখতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য এবং আমাদের সরাসরি ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমরা একটু পরে আপনাদের শিটও দিয়ে দেবো, এই শীটটা আজকে যে আলোচনা করো এটা দিয়ে দেবো। আপনারা দয়া করে, আপনাদের অনেকের কিন্তু জিমেইল ফুল হয়ে গেছে, ইনবক্স ফুল। ইনবক্স ফুল থাকার কারণে আপনাদের কিন্তু জিমেল যাচ্ছে না, ঠিক আছে? আর গতদিন রাজীবের জিমেলের ইয়ে ভুল ছিল, আজকে একটু দেখবেন তো আমার জিমেল যাচ্ছে কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে ক্লাসে থাকার জন্য।